শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। রাজধানী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল 7টায় প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। এরপর সকাল 7:15টার কিছু পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সালাম জানান সশস্ত্র বাহিনীর চৌকস দল। এরপর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একে একে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। আফজাল হোসেনের রিপোর্ট। 1971 সালের 14 ডিসেম্বর স্বাধীনতার আগ মুহূর্তে এসে পাক হানাদার বাহিনী শেষ শক্তি প্রয়োগ করে দেশের বুদ্ধিজীবীদের ওপর। বাড়ি থেকে তুলে এনে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সাংবাদিকদের জানান, নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশ নির্মাণ করবে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। 1971 সালের 14 ডিসেম্বর বিজয়ের আগ মুহূর্তে জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল থেকে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। বিশিষ্টজনরা বলেন, জাতি যখন নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই দেশের শত্রুরা হত্যাকাণ্ড ও সহিংসতায় লিপ্ত হয়েছে। নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে বলেও জানান তারা। এস এম আরিফের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ঢল নামে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। শহীদদের শ্রদ্ধা জানাতে শুরুতে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের আগমন বাড়ে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসে বিশিষ্টজনরা জানান, 54 বছরেও সুফল মেলেনি স্বাধীনতার। গণতন্ত্রের জন্য বারবার জীবন দিতে হয়েছে এই জাতিকে। আমরা যেটুকু এগিয়েছি তা প্রত্যাশার সমান নয়, আরও বেশি আমাদের এগোতে হবে। রক্তের ওপর দাঁড়িয়ে যখন একটা বড় অর্জন করি, সেই অর্জনের যে শক্তি, সেটাকে ধরে রাখার জন্য আমাদের যে অঙ্গীকার, সেটার মধ্যেই সমস্যা। যে আদর্শ নিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল এবং এই দেশের যারা বুদ্ধিজীবী তারা যে আদর্শের উপর ভিত্তি করে জীবন দিয়েছিল, আমরা তার সমুন্নত। দেশ ও জাতির শত্রুরা সুযোগ পেলে আবারও আঘাত আনতে পারে। তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই প্রতিটি দিন এবং ক্ষণ 1952 থেকে 2024 এর পরম্পরা আছে এবং এগুলো আমাদের জাতির মৌলিক পরিচয়ের মাইলফলক। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্ত থেকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। শহীদ এই সূর্য সন্তানদের আত্মত্যাগের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন, এমন প্রত্যাশা আগতদের। 71-এর 25 মার্চ কাল রাতে এদেশে বুদ্ধিজীবীদের উপর প্রথম আঘাত হানে পাক সেনারা। 14 ডিসেম্বর ছিল সেই ধারাবাহিকতার চূড়ান্ত এবং সবচেয়ে ভয়াবহ রূপ। গোবিন্দচন্দ্র, মুনির চৌধুরীদের হত্যার মধ্য দিয়ে এদেশে মেধার উপর যে আঘাত হানা হয়েছিল, তা আজও বয়ে বেড়াচ্ছে জাতি। এস এম আরিফ, মাই টিভি, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা।
বাংলাদেশের বিজয়ের প্রাক্কালে ভারতীয় সেনাবাহিনী সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এ জাতি জানতে পারত। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারতের নির্দেশনায় আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যার তদন্ত আগাতে দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। আমরা মনে করি রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার রহস্য উন্মোচিত হয়নি। যুগে যুগে বিভিন্ন বয়ান উৎপাদন করা হলেও প্রকৃত সত্য উঠে আসেনি। 54 বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার এই রহস্য আজও উন্মোচিত হয়নি। এদেশের দিল্লির দাবিদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামীর উপরে চাপাবার চেষ্টা করেছেন। তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে। ভারতের নির্দেশনায় আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যার তদন্ত আগাতে দেয়নি বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। 14 ডিসেম্বর তো আগে চলে গেল, জানুয়ারির 30 তারিখে 1.5 মাস পর জহির রেহান আবার নিখোঁজ হয়ে গেল। কেন? সেলিম কেন নিখোঁজ হলো? অর্থাৎ এই কারণে নিখোঁজ হলো যে ওরা বেঁচে থাকলে বুদ্ধিজীবী হত্যায় ভারতীয় আধিপত্য দিল্লির তাবেদারদের ষড়যন্ত্রের দলিল বাঙালি জানতে পারত। জুলাই যোদ্ধারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, তাই টার্গেট করে তাদেরকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন এই জামাত নেতা। আমাদের স্নেহস্পদ সন্তান এই হাদিকে খুন করার জন্য তাকে গুলি করা হয়েছে। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতো এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন। গোলাম পরওয়ার বলেন, আর যেন কোনো জুলাই যোদ্ধার ওপর আক্রমণ না হয় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। এই জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা পূরণ করব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে বিভিন্ন চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৭১-এর মতো একটি শক্তি ধর্মের নামে দেশকে বিভক্ত করতে চায়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্র করে কখনো সফলতা অর্জন করা যায় না মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের পক্ষে উদারপন্থী ও স্বাধীনতা বিরোধী শক্তির মধ্যে নির্বাচন। জনগণের ঐক্য দিয়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে বলেও জানান মির্জা ফখরুল। এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্তকে সফল হতে দেবে না, অতীতে দেয়নি কখনো। আমার বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস যে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই পথেই যাবে যে পথে বাংলাদেশের মুক্তি রয়েছে, যে পথ আমাদেরকে দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যে পথ আমাদেরকে দেখিয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যে পথ এখন দেখাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে দ্বিতীয় দিনেও তেমন কোনো আশার কথা শোনাতে পারেননি চিকিৎসকরা। সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফলও আগের চেয়ে বেড়েছে এবং একই সঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পরিবার ও রাষ্ট্র চাইলে হাদিকে বিদেশে পাঠাতে পারে। বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে হাদির শ্বাস প্রশ্বাস চালু রাখা হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটরসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নানকে গ্রেফতারের পর 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে রাতে এক খুদে বার্তায় র্যাব জানিয়েছে ওসমান হাদি হত্যা চেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেক বই এবং ইলেকট্রনিক ডিভাইস সহ 3 সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাহবুব সৈকতের বিস্তারিত রিপোর্ট। শুক্রবার রাজধানীতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। পল্টন বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। বর্তমানে এভার কেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী জুলাই যোদ্ধা ওসমান বিন হাদিকে কে বা কারা গুলি চালিয়েছে এবং এর পেছনে কারা রয়েছে তা নিয়ে বিশ্লেষণ চলছে নানামুখী। এক সংবাদ সম্মেলনে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটরসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। রিকোয়েস্ট করতেছি, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছেই এদেরকে ধরার বিষয়ে। এর বাহিরেও কোনো অস্ত্রধারী বা এরকম কোনো মিসক্রিয়েন্ট লোক যদি থাকে আপনারা আমাদেরকে তথ্য দিবেন, আপনাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে। অপরাধীদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই জানিয়ে চিহ্নিত দুজনকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি, তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত, সেটা থাইল্যান্ড থেকে সে আসছে, দেশে ইন করছে। এরপরে ইমিগ্রেশন ডাটাবেজে আর তার ডিপারচারের কোনো তথ্য নেই। হাদির উপর হামলার ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত এমন দুজনকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালিবুর রহমান জানান, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে একজনকে। আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। গ্রেফতারকৃত হান্নানকে আদালতের মাধ্যমে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে সন্দেহভাজন শুটার মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে। এই প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়া গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা দেশবাসীর মতো নির্বাচন কমিশনকেও উদ্বিগ্ন করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে মন্তব্য করেন তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা করণীয় তাই করবে কমিশন। চোরাগোপ্তা হামলার আশঙ্কাও ইসি উড়িয়ে দিচ্ছে না উল্লেখ করলেও যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। তফসিল ঘোষণার পরপরই ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থীর উপর গুলিবর্ষণ, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার দুদিন পর আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন নির্বাচন কমিশন। টানা প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজলে মোহাম্মদ সানাউল্লাহ কথা বলেন শরীফ ওসমান হাদির উপর হামলা প্রসঙ্গে। এই যে ছেলেটা এই ঘটনাটা ঘটেছে বলে আমরা সন্দেহ করছি, সেও তো আইনি হেফাজতে ছিল এবং সেখান থেকে সে জামিন পেয়ে বের হয়ে এসেছে। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, কমিশন সেই চেষ্টা করছে জানিয়ে যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। ভোটের আগে সম্ভাব্য প্রার্থীদের উপর আবারও চোরাগুপ্ত হামলার আশঙ্কা থাকলেও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে যথাসময়ে নির্বাচন হবে বলে জানান আবুল ফজলে মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে
এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত, সরকার অবহিত। কোনো নাশকতাকারী যেন উৎসাহিত বোধ না করে। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে ইসি তাতে সন্তুষ্ট বলেও জানান তিনি। আজকে আমরা সন্তুষ্ট হয়েছি সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফ্যাসিবাদের উচ্ছিষ্টদের দমন করে জুলাই যোদ্ধাদের পাশে থেকে জনগণের স্বার্থ রক্ষা করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান। আর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, বিকৃত তথ্যের মাধ্যমে কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। সচিবালয়ের নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ শেষে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার পদত্যাগের পর দপ্তর পুনর্বণ্টন করে 3টি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় বর্তমান 3 উপদেষ্টাকে, যার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। আর শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ শেষে প্রথম দিন অফিস করতে এসে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান তারা। যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। নির্বাচনের তফসিল হয়ে গেছে, বড় কোনো কাজে তো হাত দেওয়ার সুযোগ নাই। তো আমরা ডে টু ডে কাজগুলো যেটা আছে চেষ্টা করব সেটা পুরাটা পালন করার জন্য। আমরা আমাদের গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে গণমুখী দেখতে চাই। ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভিত দুর্বল করতেই এই ধরনের হামলা চালানো হয়েছে। বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দিবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদের উচ্ছিষ্টদের কঠোরভাবে দমন করা হবে। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। রাজনৈতিক কোনো বিষয়ে কথা না বললেও ঢাকার বাইরের ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, তারপর আপনার বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে, সেগুলোকে কিভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইজে সন্ত্রাসী হামলা নিহত ও আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম পরিচয় জানিয়েছে সেনাবাহিনী। হামলায় 6 শান্তিরক্ষী নিহত হন এবং 8 জন আহত হন বলে গতকাল জানানো হয়েছিল। আহতদের মধ্যে একজনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দুপুরে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হতাহতদের পরিচয় জানানো হয়। শহীদ শান্তিরক্ষীদের মধ্যে আছেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। আইএসপিআর জানায় আহত 8 জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতোমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত 7 জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে। সম্পূর্ণ সুযোগ সুবিধা থাকলেও বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার দেশের জেলা আদালতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে সমাপনী ও বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ কথা বলেন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য এর আয়োজন করা হয়। আগামী 27 ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন। অবসরে যাওয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এটাই তার সর্বশেষ অভিভাষণ। পৃথক সচিবালয় এবং বিচার বিভাগের স্বাধীনতাকে এদেশের আপামর জনসাধারণের সাংবিধানিক সকল অধিকার সুরক্ষিত করার প্রধান নিয়ন্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে।
অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিচারকদের দ্বারা সৃষ্ট যাবতীয় অন্যায়ের জন্য এখন থেকে অন্যের দিকে অঙ্গুলি নির্দেশ বন্ধ করতে হবে। জনগণের জন্য সংক্ষিপ্ত সময়ে সুবিচার নিশ্চিত করতে শতভাগ দায়িত্ব পালন করতে হবে। পছন্দসই পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন পরিহার করতে হবে। ডিজিএফআই এর টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আগামী 21 ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অভিযোগ আছে ক্ষমতা টিকিয়ে রাখতে রাজনৈতিক বিরোধীদের গুম ও নির্যাতনের জন্য ব্যবহৃত হতো ডিজিএফআই ও র্যাবের বিভিন্ন গোপন সেল। ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল সিআইজি সেলে গুম ও নির্যাতনের মামলায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয় গ্রেফতারকৃত 13 জন সেনা কর্মকর্তাকে। এই মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 11 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে আগামী 18 ডিসেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। ট্রায়ালে যদি ওনাদের কেস প্রমাণ করতে পারে অথবা প্রসিকিউশন তাদের কেস প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে ওনারা খালাস পাবে, আর প্রসিকিউশন যদি তাদের কেস প্রমাণ করতে পারে তাহলে ওনাদের বিরুদ্ধে শাস্তি প্রদান করবে ট্রাইব্যুনাল। এটাই হলো আজকের আর্গুমেন্টের বিষয় ছিল। একই দিন র্যাবের টিআইএফ সেল গুমের আরেক মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 ডিসেম্বর নির্ধারণ করেন আদালত। এই মামলায়ও আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। ইনভেস্টিগেশন এজেন্সি যে চার্জ তৈরি করেছে এবং প্রসিকিউশনও যেটা অ্যাকসেপ্ট করেছে, এবং সেইখানে আমি মনে করি প্রসিডিউরাল যে ফেয়ারনেসের সেটা প্রশ্নবিদ্ধ। এছাড়া রামপুরায় হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম এবং 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 21 ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়া 6 লাশ পোড়ানো ও 7 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।